যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব দিয়েছেন। জবাবটা হলো এরকম যে অতি ডান বাম নয়, দেশের মানুষ সরকারকে উৎখাত করতে চায়। এর আগে গতকালকেই প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি বুঝতে পারছেন না অতি ডান এবং অতি বাম কিভাবে মিলে গেল। এতে করে ডক্টর বেনজির কতটুকু ক্ষতি হচ্ছেন এটা বলা যাচ্ছে না, কিন্তু মানুষের যে আকর্ষণ, মানুষের যে চিন্তা চেতনা, মানুষের যে মনোযোগ, এটি ডক্টর বেনজিরের যে আর্থিক কেলেঙ্কারি বা অনিয়ম, এটিকে পাশ কাটিয়ে যে চটুল যে বিষয়গুলো রয়েছে, নারী কেলেঙ্কারি, এই বিষয়গুলোর দিকে চলে যাচ্ছে, যেগুলোর আসলে কোনো আইনগত রেমিডিস নেই, এবং এটি আলটিমেটলি ডক্টর বেনজিরের জন্য সাপে বর হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাকে উৎখাত করবে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ক্ষমতায় আসবে কে, অর্থাৎ প্রধানমন্ত্রী হবে কে। এছাড়াও তিনি এর আগে আরও এক বক্তব্যে বলেছিলেন অতি ডান আর অতি বাম এক হলো কি করে তা আমার জানা নেই। দর্শক, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কঠিন জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, তিনি জবাবে কি বলেছেন তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন, সেটি হলো পুলিশের সাবেক আইজিপি বেনজিরের ভাগ্য প্রধানমন্ত্রীর হাতে। এখন প্রধানমন্ত্রী কি করতে চলেছেন? ছেড়ে দিবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন? অর্থাৎ গ্রিন সিগন্যালে সর্বনাশ, অন্যথায় সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জনাব গোলাম মাওলা রনি। আর কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানে তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারি, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজে আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা বোধহয় ব্যাপারে আমাকে সমর্থন করবেন। অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেলো সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করার মতো সক্ষমতাই নাই। যে কোনো একটা নির্বাচন, আপনি যদি পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি এখন উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেটাই, আমাদের দেশে তো ওটাই হচ্ছে এখন। এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। পলাতক আসামি তাকে যদি দেখান, পাবলিক তো নেবে না। রাজনীতি করতে গেলে তো ঝুঁকি নিতে হয়। 75 সালে পরে আমাকে দেশে আসতে দেবে না, রেহানার তো পাসপোর্টও রিনিউ করে দেয়নি। যেখানে আমার বাবা খুনিরা পুরস্কারপ্রাপ্ত যুদ্ধ অপরাধী, যাদের বিচার শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যারা সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে ছেড়ে দিয়ে রাজনীতি করার সুযোগ, তারাই মন্ত্রী, উপদেষ্টা ক্ষমতায়, খুনিরা ক্ষমতায়। ওই অবস্থায় তো আমি দেশে ফিরে এসেছি। হ্যাঁ, আমার জীবন ঝুঁকিপূর্ণ ছিল, বারবার আঘাত এসেছে, কিন্তু আমি বেঁচে গেছি। এটাই হয়তো অনেকের ভালো লাগে যে এতবার মারার চেষ্টা করে বেঁচে গেলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাব দিয়েছেন। জবাবটা হলো এরকম যে অতি ডান বাম নয়, দেশের মানুষ সরকারকে উৎখাত করতে চায়। এর আগে গতকালকেই প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি বুঝতে পারছেন না অতি ডান এবং অতি বাম কিভাবে মিলে গেল এবং তারা মিলে উৎখাত করতে চায়। সেক্ষেত্রে কিছু বুদ্ধিজীবীর কথাও তিনি উল্লেখ করেছিলেন যে বুদ্ধিজীবীরাও সেই চেষ্টাটা করছে। তো তারা আজকে জবাব দিলেন মহান মে দিবস উপলক্ষে বিএনপি নয়াপল্টনে
শ্রমিকদের এক সমাবেশে, শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে তিনি কথা বলছেন। তিনি বলছেন যে শুধু অতি ডান আর অতি বাম নয়, সব পন্থার সারা দেশের মানুষ এই সরকারকে উৎখাত করতে চায়। এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে ওই মন্তব্য করেন। তিনি বলেন, উৎখাত করতে চাওয়ার কারণ কি তা নাকি প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না নাকি বুঝতে চাচ্ছেন না, এটা হচ্ছে ওনার প্রশ্ন। আচ্ছা, এর আগে প্রধানমন্ত্রী যে দলের নির্বাহী কমিটির সভায় বলেছিলেন যে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এদেশে অতি বাম অতি ডান সবাই এখন এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে, অপরাধটা কি আমাদের? বিএনপির মহাসচিব বলছেন যে শুধু বিএনপি নয়, এদেশের সব মানুষ জেগে উঠেছে। বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসের মধ্য থেকে বিএনপি জেগে ওঠে, গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলে। বিএনপি পরাজিত হবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতে যেমন ত্যাগ স্বীকার করতে হয়েছে, আরও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। তার মানে একটা জবাব দিচ্ছেন, যদিও উৎখাত শব্দটি গণতন্ত্রের ভাষা না, পতন চাওয়া যায়। আন্দোলনের মধ্য দিয়ে যেইভাবে অতীতে আওয়ামী লীগও চাপ তৈরি করেছিল, সরকার পদত্যাগে বাধ্য হয়েছিল বা সরকারের পতন হয়েছিল, সেটা হচ্ছে গণতন্ত্রের ভাষা। তো প্রধানমন্ত্রী অবশ্য এটা বলছেন যে বুদ্ধিজীবীদের কথা বলছেন যে তারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। সেটা একটা প্রশ্ন যে সমালোচনার ভাষাটা কি হবে, যে সরকারের সমালোচনা মানে কি দেশের বিরুদ্ধে বলা? সেটা না। তবে জনগণ উৎখাত করতে চাই, সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যটাও আবার সঠিক না। এই কারণে শব্দগতভাবে আমি বলছি যে গণতান্ত্রিক রাজনীতিতে মানুষ আন্দোলন করে, গণতান্ত্রিকভাবে অভ্যুত্থানের মতন একটি অবস্থা বা গণ আন্দোলন তৈরি করে, চাপ তৈরি করে তাকে পদত্যাগ করায় বা দাবি আদায় করে, আগাম নির্বাচন আদায় করা হয়, সেটা অবশ্যই উৎখাত না। উৎখাত হচ্ছে একটা অসাংবিধানিক ভাষা, যেটা সামরিক বাহিনী বা হঠাৎ করে কোনো অভ্যুত্থান যারা ঘটায়, সামরিক বেসামরিক, তারা হয়তো এইভাবে করে অরাজনৈতিক একটি শক্তি যখন নাকি ক্ষমতা দখল করে, সেটাকে বলা হয় যে তারা একটা নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। এখানে উৎখাত শব্দটার বদলে এখানে হওয়া উচিত সেটা হচ্ছে মানুষ আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে চায়, তাহলে আমার মনে হয় ঠিক আছে। বাংলাদেশের সাবেক আইজি ডক্টর বেনজিরকে নিয়ে বেশ কয়েকদিন মিডিয়াতে তোলপাড় হলো। এখন আবার সবকিছু নিশ্চিম নীরব। ইউটিউব থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন যারা সোশ্যাল কন্টেন্ট তৈরি করেন, তারা ডক্টর বেনজিরের যে ব্যক্তিগত কেলেঙ্কারি, কোন নারীর সঙ্গে তার কেমন সম্পর্ক, তার সঙ্গে কি আলোচনা করেছেন, এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছেন। এতে করে ডক্টর বেনজির কতটুকু ক্ষতি হচ্ছেন এটা বলা যাচ্ছে না, কিন্তু মানুষের যে আকর্ষণ, মানুষের যে চিন্তা চেতনা, মানুষের যে মনোযোগ, এটি ডক্টর বেনজিরের যে আর্থিক কেলেঙ্কারি বা অনিয়ম, এটিকে পাশ কাটিয়ে যে চটুল যে বিষয়গুলো রয়েছে, নারী কেলেঙ্কারি, এই বিষয়গুলোর দিকে চলে যাচ্ছে, যেগুলোর আসলে কোনো আইনগত রেমিডিস নেই, এবং এটি আলটিমেটলি ডক্টর বেনজিরের জন্য সাপে বর হয়ে যাচ্ছে। এর কারণ হলো যে সকল বিষয়গুলো বলা হচ্ছে হয়তো পাবলিক জানতেন, পাবলিকের সঙ্গে তো ডক্টর বেনজিরের কি দরকার, অনেক পাবলিক দূর থেকে জানে যে তার এটা আছে, আমরা তো অনেক লোকই জানি, কিন্তু কার্যত যখন তার সামনাসামনি যাই, তার সঙ্গে কথা বলার তো সুযোগ আমরা পাই না অনেকে। তো ডক্টর বেনজিরও তো সাবেক আইজি হিসেবে তিনি এমন একটা জায়গাতে রয়েছেন যেখানে আপনি জানেন যে তার জীবনে এই ইরেগুলারিটিস রয়েছে, কিন্তু আপনি তার সঙ্গে গিয়ে কথা বলতে পারবেন না। দ্বিতীয়ত, সাধারণত এই ধরনের সমস্যা যখন সৃষ্টি হয়, তখন পরিবারের মধ্যে ছেলে মেয়েদের সাথে একটা গন্ডগোল হয়, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন হ্যাম্পার হয়। কিন্তু ডক্টর বেনজির বা ওনাদের মতো যারা লোকজন রয়েছেন, তারা ওয়েল টেস্টেড, তাদের কর্মকাণ্ডগুলো পরিবারের এবং আশেপাশের বন্ধুবান্ধব দীর্ঘদিন ধরেই জানেন, এবং এই ধরনের ঘটনা প্রকাশিত হওয়ার পর বরং আরও ডক্টর বেনজিরের চরিত্র ভালো হয়ে যাচ্ছে। কারণ হলো পরিবারের আশেপাশের লোকজন হয়তো চিন্তা করতে আরও বড় কিছু, আরও মন্দ কিছু, কিন্তু যখন এরকম ছোটোখাটো বিষয়গুলো আসছে, তখন মনে হচ্ছে না এরকম বড় বড় পদে থাকলে এরকম হতেই পারে। এরশাদ সাহেবকে নিয়ে এরকম কথাবার্তা হতো, রংপুরের লোকজন বলতো রাজা বাদশাহ তারা তো এরকম করবেই, রাজা বাদশাহ এরকম করবে না তো কারা করবে? এখন বাংলাদেশের আইজি আছেন, সচিব হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তো আপনার জীবনের এই জিনিসগুলো থাকবে, এগুলো বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, এটা ছোটোখাটো দুর্নীতি করবে। তো এই জিনিসগুলো যারা সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো যারা ডক্টর বেনজিরের বিরুদ্ধে করছেন, আলটিমেটলি এগুলো ডক্টর বেনজিরকে তার যে মূল যে জায়গাটা দুর্নীতি নিয়ে কালের কণ্ঠে যে অভিযোগ করেছে, সেখান থেকে তাকে রক্ষা কবচ হিসেবে কাজ করছে, অন্ততপক্ষে পাবলিক সেন্টিমেন্টের ক্ষেত্রে নাম্বার 1। এরপরে মূল ব্যাপার হলো যে বাংলাদেশে সবকিছু নির্ভর করে প্রধানমন্ত্রীর ডিজায়ারের উপর। তিনি যদি নিউট্রাল থাকেন, এখানে আসলে ডক্টর বেনজিরকে কেউ কিছু করতে পারবে না, তার টিকু স্পর্শ করতে পারবে না। আর যদি তিনি প্রধানমন্ত্রী যদি ডক্টর বেনজিরের পক্ষে দাঁড়ান, তাহলে ডক্টর বেনজিরের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি প্রধানমন্ত্রী কেবলমাত্র জিদ ধরেন যে না, এটা আমার একটা ইজ্জতকে সওয়াল, আমি এই বেনজিরের বিচার করেই ছাড়ব, শুধুমাত্র তার এই ডিজায়ার যদি হয়, তাহলে তিনি ডক্টর বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললে এবং মনিটর করলে নিয়মিত, তাহলে হয়তো ডক্টর বেনজিরের একটা কিছু হতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা বলতে গেলে জিরো আমার কাছে। তো দর্শক মণ্ডলী, দেখলেন আজকের ভিডিওগুলো।
এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।